হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ম্যাথের টিচার পলাশ স্যার। আজকে আমি তোমাদের এমন একটা এক্সামের সম্বন্ধে বলতে এসেছি যে এক্সামটা তোমরা বহু লোক জানো এবং প্রিপারেশনও নাও। অনেকে আছো যারা এইটা সম্বন্ধে সেভাবে ওয়াকিবহালই নও, কিন্তু তোমরা কি জানো এটা এমন একটা পরীক্ষা যেই পরীক্ষাটার সম্বন্ধে হয়তো অনেকে জানে না বলেই এত সুন্দর স্কোপগুলোকে মিস করে যায়। এমন একটা চাকরি যেখানে 50% এবং কিছু ক্ষেত্রে 50%-এর কম মার্কস পেল, সেই মার্কসে তোমরা 40,000 টাকা পর্যন্ত চাকরি পেতে পারো। এবং সেটা শুরুতেই, এই নয় যে 5-10 বছর পরে গিয়ে 40,000 পাও, শুরুতেই 40,000 চাকরি পেতে পারো। কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে জেন পাস। এটা সম্বন্ধে আমরা শুনবো, জানবো, স্কোপ কি কি একটু বুঝবো এবং এটার কি ধরনের চাকরি সেই ব্যাপারটাও আমরা একটু দেখব। প্রথমত, এটা আমাদের একটা এন্ট্রান্স টেস্ট। কিসের এন্ট্রান্স টেস্ট? এটা হচ্ছে আমাদের একটা কোর্সের এন্ট্রান্স। কি কোর্স? এটা একটা গ্র্যাজুয়েট কোর্সের জন্য এন্ট্রান্স। তো গ্র্যাজুয়েট কোর্স যখন তুমি করছো, তার মানে তুমি শুধু এই ফিল্ডের জন্য এলিজিবল হচ্ছ না, গ্র্যাজুয়েট করার পরে তুমি অন্যান্য যা যা সরকারি পরীক্ষা দিতে চাও সেই পরীক্ষাগুলোকে দিতে পারো। সুতরাং এটা একটা হিউজ স্কোপ আছে, হিউজ স্কোপ আছে। তুমি চাইলে পরবর্তীকালে পিএসসির পরীক্ষার প্রিপারেশন নিতে পারো, সেন্ট্রালের পরীক্ষা, রেলের পরীক্ষা, এছাড়া ইউপিএসসির মতো পরীক্ষা, সিজিএল এর মতো পরীক্ষা, ব্যাংকের মতো প্রিপারেশনও নিতে পারবে, কারণ তুমি তোমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছো এর সাথে। আর পাশাপাশি এই ফিল্ডের যে একটা বিশাল অপরচুনিটি, সেটা তো অবশ্যই রয়েছে। কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক। সবার প্রথমে আমার সম্বন্ধে একটু ছোট্ট করে, এখানে তোমরা আমার নাম পলাশ ধর, আমার সম্বন্ধে আমি কি পড়াই, তোমাদের কি বৃত্তান্ত, সব এখানে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। এবার আসা যাক আজকে আমাদের মেইন যে টপিকটা, সেগুলো কি কি আলোচনা করব এখানে লেখা আছে। চলো দেখা যাক। সবার প্রথমে জেনপাস জিনিসটা কি? জেনপাস হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। মানে এটা কিসের কিসের জন্য এন্ট্রান্সের পরীক্ষা? এটা একটা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট, যেটা নার্সিং এর জন্য, প্যারামেডিক্যালের জন্য, ওর সাথে সাথে সায়েন্সের আরো কিছু অ্যালাইড সেগমেন্ট আছে যেগুলো আমরা আলোচনা করব কি কি কোর্স, সেগুলোর জন্য তোমরা গ্র্যাজুয়েট হচ্ছ। আবারও বলে রাখছি, তুমি যে শুধু এই ফিল্ডেই চাকরি করতে পারবে পরবর্তী, তার কোনো ব্যাপার নেই। তুমি পিএসসির পরীক্ষা দিতে পারো, রেলের পরীক্ষা দিতে পারো, সেন্ট্রালের পরীক্ষা দিতে পারো, ব্যাংকের পরীক্ষা দিতে পারো, ইউপিএসসি দিতে পারো, ডাব্লিউবিসিএস দিতে পারো, যে কোনো পরীক্ষা দিতে পারো। এবং গ্র্যাজুয়েট করার পরে মিনিমাম ক্রাইটেরিয়া এই জিনিসটাই চায়, তো সেটা হয়ে গেল, তুমি যে কোনো পরীক্ষা দাও। তবে আসল জিনিসটা এখানে কি, এটা কারা কন্ডাক্ট করছে? এটা আমাদের খুব রিনাউন্ড একটা বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যারা আছে তারা এটাকে কন্ডাক্ট করছে। এখানে যেটা আমি বললাম, স্নাতকের জন্য তুমি এই পরীক্ষাটা দিচ্ছ। এই পরীক্ষাটার নাম কি? এই পরীক্ষাটার নাম জেনপাস ইউজি। ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট। জেনপাস কি তো দেখলে, কিন্তু জেনপাসে তুমি কি কি পাচ্ছ দেখো। জেনপাসে কোয়ালিফাই করলে তুমি এই যে 14টা কোর্স, সরি, এই 14টা কোর্সের জন্য তুমি এলিজিবল হয়ে যাবে। এবার যে 14টা কোর্স আছে, 14টা কোর্সের মধ্যে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবে 10 নাম্বারটাকে আমি আলাদা করে কালার করেছি, বাকিগুলোকে আলাদা রেখেছি। তার কারণটা কি? এই যে বাকি 13টা রয়েছে 14টার মধ্যে, এই 13টা পেপার 1 এর মাধ্যমে সিলেকশন হয়, বা তোমার এন্ট্রান্স টেস্টটা হয় পেপার 1 এর মাধ্যমে, এবং 10 নাম্বার যেটা রয়েছে বিএইচএ, ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এইটা হয় পেপার 2 এর মাধ্যমে। আরো ডিটেলসের ব্যাপারটা বলবো, পরীক্ষাটা আলাদা হয়, কিন্তু তুমি চাইলে ইউ আর এলিজিবল টু অ্যাপিয়ার অল দা 14 এক্সামস। কিছু আলাদা ব্যাপার আছে। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তারা এই বাকি 13টার জন্য অ্যাপিয়ার করতে পারবে। এই যে পোস্টটা আছে বিএইচএ, এটার জন্য সায়েন্সের ব্যাকগ্রাউন্ডও দরকার নেই, তোমার যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকজন এখানে অ্যাপিয়ার করতে পারবে। এর
বেসিক এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশন কি? আবেদনকারী যে তাকে ভারতের বাসিন্দা হতে হবে, ভারতের বাসিন্দা এবং অবশ্যই নাগরিক হতে হবে, এবং সে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে। মানে হি মাস্ট বি এখানকার ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট হোল্ডার হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু হতে পারবে না, পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবে না। এবং ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা এই ক্রাইটেরিয়াটা তো দেখেই থাকো। তার সঙ্গে তাকে ক্লাস 12 পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বা যখন ফর্মটা ফিল আপ করছে তখন তাকে ক্লাস 12-এ থাকতে হবে, তাকে তখন ক্লাস 12-এ থাকতে হবে। বোঝা গেল বেসিক ক্রাইটেরিয়া গুলো কি কি? এবার আসা যাক জেনপাস ইউজি যেটা বলছিলাম, জেনপাস ইউজির এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে? জেনপাস ইউজির এজ ক্রাইটেরিয়া, তোমার বিএসসি নার্সিং এর জন্য আমাদের এখানে কি দেখছিলাম, আমাদের এখানে 14টা পরীক্ষা ছিল, তার মধ্যে মোস্ট পপুলার ওয়ান ইজ বিএসসি নার্সিং। এবং বিএসসি নার্সিং এ তোমার সবচেয়ে বেশি কাট অফও ওঠে, সেক্ষেত্রে 1 নম্বরে দেওয়া ছিল বিএসসি নার্সিং। এবার এখানে দেখো বিএসসি নার্সিং এর জন্য যদি 2024 সালে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল আমি সেটার হিসাবে দেখি, তুমি এটাকে 25-এর সময় 25-এর সাল হিসাবে বসিয়ে দেখবে। 31/12/2024 তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স 17 বছর হতে হবে, মানে 17-র নিচে হলে হবে না। মানে তোমার বয়স যদি ওই সময় 17-র নিচে হয়, ইউ আর নট এলিজিবল। আশা করি সবারই 17 কমপ্লিট হয়ে গেছে। 31/12/2007 তারিখে তোমার জন্ম হওয়া উচিত এর আগে, মানে 31/12/2007 আগে তোমার জন্ম হওয়া উচিত। তার মানে তোমার সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে। 40 বছরের নিচে তোমার বয়স হওয়া যাবে না, মানে উপরে তোমার বয়স হওয়া যাবে না, নিচে মানে 17 মিনিমাম, ম্যাক্সিমাম 40। আদার যে পোস্টগুলো আছে, বাকি যে পোস্টগুলো আছে, তার জন্য 31/12/2024 তারিখে তোমার বয়স 17 হতে হবে, তারিখটা একই দেখতে পাচ্ছ। আর 31/12/2007 তারিখের আগে তোমার জন্ম হতে হবে, সর্বোচ্চ বয়স 40 হতে হবে। ক্রাইটেরিয়া এজ লিমিটের যদি দেখো, যে নার্সিং এর জন্য কোনো এজ লিমিট নেই, মানে ভালো করে বোঝো, নার্সিং এর জন্য কোনো এজ লিমিট নেই মানে কি? মানে তুমি যখন নার্সিং এ জব পাচ্ছ সেক্ষেত্রে কোনো এজ লিমিট নেই, তুমি যে কোনো বয়সের চাকরিটা পেতে পারো। বিবিএসও একটা পোস্ট, সেটার ম্যাক্সিমাম এজ লিমিট 35। বিপিটি, বিওটি এজ লিমিট নেই। পিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, বিএইচএ ম্যাক্সিমাম এজ লিমিট 40। আর আরআইটি, সিএসআইসিআর 8টির জন্য প্রত্যেকটা পোস্টের সম্বন্ধে আমি আলোচনা করব, চিন্তা নেই। আমি যখন বলেছি ডিটেলসে ডিসকাস করব, সব হবে আলোচনা। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু শুনে নাও, যেগুলো তোমার পরীক্ষায় যখন বসছো তার আগে এগুলো জেনে রাখা মাস্ট। 1 নম্বর হচ্ছে পেপার 1 আর পেপার 2 দুটো পেপার হচ্ছে। পেপার 1টা বিএইচএ বাদে বাকি সব পরীক্ষার জন্য, আর পেপার 2টা কেবলমাত্র বিএইচএ এর জন্য। বোঝা গেছে? পেপার 2টা কেবলমাত্র বিএইচএ এর জন্য, আর পেপার 1টা বিএইচএ বাদে বাকি সব পোস্টের জন্য। ওকে, পরীক্ষা দুটো আলাদা শিফটে হয়, তার মানে তোমরা দুটো পরীক্ষাতেই বসতে পারবে একজন ক্যান্ডিডেট। একটা হয় 11টা থেকে 12:30 পর্যন্ত, যেটা পেপার 1টা। পেপার 2টা হয় 2টো থেকে 3:30। আরামসে তোমরা দুটো পরীক্ষায় বসতে পারছো, 1.5 ঘন্টার দুটো পেপার হয়। আবেদনকারী তুমি যদি চাও শুধু পেপার 1 এর জন্য ফর্ম ফিল আপ করো, বা শুধু পেপার 2 এর জন্য ফর্ম ফিল আপ করো, বা চাইলে দুটোর জন্যই ফর্ম ফিল আপ করো, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। তুমি চাইলে শুধু পেপার 1 পরীক্ষা দাও, চাইলে শুধু পেপার 2 পরীক্ষা দাও, চাইলে পেপার 1-2 দুটোই পরীক্ষা দাও। পরীক্ষার সময় 1.5 ঘন্টা ধরে পরীক্ষা হচ্ছে। সব প্রশ্নই হবে এমসিকিউ ধরনের। প্রশ্নগুলোতে ইংলিশ এবং বাংলা দুটোতেই থাকবে, কিন্তু বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং,
আর সাধারণ জ্ঞান বা জিকের পার্টটা বাদে এই তিনটের জন্য বাংলার প্রশ্ন থাকবে না, অনলি ইংলিশে। অপটিক্যাল মেশিনে ডিজেবল এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে। ওএমআর শিটে কিভাবে মার্ক করতে হবে সে ব্যাপারটা আমি বলে দিচ্ছি। প্রার্থীদের নীল বা কালো কালি দিয়ে ওএমআরটা মার্ক করতে হবে। মানে ওএমআরে কিভাবে থাকবে, ওএমআরে এইরকম 4টে ব্লক থাকবে। তুমি যেটা মনে করবে কারেক্ট, ব্ল্যাক কারি বা ব্লু কারি দিয়ে ধরো মনে করলে বিটা কারেক্ট, তাহলে বিটাকে তুমি পুরো ভরে দেবে, পুরোপুরি ভরে দেবে। আমার একটু বাইরে বেরিয়ে গেছে দাগটা, কারেকশন করে এর বাইরে বেরোবে না এবং এটাকে তুমি ফিল করে দেবে। এইরকম ভাবে এটা ফিল থাকতে হবে। চলো এবার দেখা যাক আর কি পয়েন্ট আছে। এবার আমরা যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য তোমার কি কি সাবজেক্ট দরকার। বিএইচ এর জন্য আমি আগেই বলেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার হবে না, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি অ্যাপিয়ার করতে পারো, কিন্তু বাকিগুলো বলা হয়নি। বাকিগুলো দেখে নি। নার্সিং এর জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কম্বিনেশন লাগবে 10+2 তে। 12-এ ক্লাস 12-এ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কম্বিনেশন থাকা মাস্ট। ওকে, নেক্সট যদি দেখো, যদি বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, আরআইটি, সিএসআইআর, সিআইএসআইসি এবং আরটি এই পরীক্ষাগুলোর জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে ইংলিশটা থাকাও মাস্ট। বিবিএস এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে ম্যাথটা থাকা মাস্ট। বিএইচ এর জন্য এইরকম কোনো রুল নেই, যে কোনো সাবজেক্ট যে কোনো স্ট্রিম থেকে তুমি বিএইচ এর জন্য অ্যাপিয়ার করতে পারো। ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিওটির জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে ইংলিশটা থাকতে হবে। মিনিমাম এগ্রিগেট মার্কস যেটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো মিলিয়ে পেতে হবে। জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 45%, নার্সিং এ বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, আরআইটি, সিএসআইসি, আরটির জন্য 45% জেনারেল বা ইডাব্লিউএস এর জন্য, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডির জন্য 40%, এবং এসসি এসটি ওবিসি এ বি এবং পিডাব্লিউডির জন্য 40% হচ্ছে এখানেও নার্সিংও সেম ক্রাইটেরিয়া। বিবিএস এর জন্য 50% এবং 45%, জেনারেল ইডাব্লিউএস এর 50% এবং 45% হচ্ছে বাকিদের জন্য। এর জন্য কোনো মার্কস ক্রাইটেরিয়া সেভাবে থাকছে না বিএইচ এর জন্য এবং বিওটির জন্য। মানে তুমি যে কোনো মার্কস পেয়ে তুমি পাস করতে পারো, দ্যাট ইজ নট আ বিগ ডিল, তুমি পাস করতে হবে শুধু। এবার ক্যান্ডিডেট যারা পাস করে গেছে ইংলিশ নিয়ে 11, 10+2 বা পাস করছে বা পড়াশোনা করছে, তাদের কিন্তু ইংলিশ একটা সাবজেক্ট হিসাবে থাকতেই হবে। মিনিমাম এগ্রিগেট ইন ক্লাস 12 এইটা কি ছিল, মিনিমাম এগ্রিগেট মার্কস কনসিডারিং অ্যাবভ সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো কথা বলে, তার বাইরে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে টোটাল মার্কস মিলিয়ে সেরকম কোনো ক্রাইটেরিয়া নার্সিং, বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, আরআইটি, সিএসআইসি এবং আরটির ক্ষেত্রে নেই, এবং বিভিএস এর ক্ষেত্রেও নেই। বিএইচ এর ক্ষেত্রে আছে। বিএইচ এর ক্ষেত্রে টোটাল মার্কস ক্রাইটেরিয়া 50% জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য, বাকি এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি এবং পিডাব্লিউডির জন্য 45%। বিওটির জন্য এরকম কোনো মার্কস ক্রাইটেরিয়া নেই, কারণ দেখো বিএইচ এর জন্য কোনো সাবজেক্ট ক্রাইটেরিয়া ছিল না বলে ওদের টোটাল মার্কসের একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে শুধুমাত্র। সাবজেক্ট নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন, একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটায় মার্কস ডিস্ট্রিবিউশন কত থাকবে তোমাদের জেনে নিতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের কি হবে, ফিজিক্স বা পদার্থবিদ্যার ক্ষেত্রে দুটো ক্যাটাগরির প্রশ্ন হয়, এটার ব্যাপারে আমি ডিটেলসে পরে আলোচনা করছি একটু পরে। ক্যাটাগরি এ, ক্যাটাগরি 2, আপাতত বোঝো ক্যাটাগরি এ তে 1 নাম্বার, ক্যাটাগরি 2 তে 2 নাম্বারের প্রশ্ন থাকে। যদি ফিজিক্সের ক্ষেত্রে দেখো 15টা প্রশ্ন ক্যাটাগরি এ তে, 5টা ক্যাটাগরি 2 তে, কেমিস্ট্রিতে 15টা ক্যাটাগরি এ তে, 5টা ক্যাটাগরি 2 তে, বায়োলজিতে 15টা ক্যাটাগরি এ তে, 5টা ক্যাটাগরি বি তে, বেসিক ইংলিশের ক্ষেত্রে 20টা ক্যাটাগরি এ তে এবং ক্যাটাগরি 2 তে কিছু নেই। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে ক্যাটাগরি এ থেকেই 20টা আসে, ক্যাটাগরি বি তে সেরকম কোনো প্রশ্ন নেই।
টোটাল নাম্বার অফ কোশ্চেন যদি দেখো সবকটাতেই 20টা করে প্রশ্ন এবং টোটাল 100টা প্রশ্ন। কিন্তু মার্কসের হিসাবে দেখলে অবশ্যই বুঝতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মার্কস বেশি থাকে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই 25 করে হয়। কেন? ওখানে ক্যাটাগরি বি এর বা ক্যাটাগরি 2 এর প্রশ্ন আছে, তো সেখানে মার্কসটা বেড়ে যাবে অবশ্যই। আর বাকি দুটোতে 20 করে। টোটাল মার্কস হচ্ছে 115তে পরীক্ষা। 1.5 ঘন্টা টাইম পাবে তুমি টোটাল 1.5 ঘন্টা টাইম পাবে। ক্যাটাগরি এ তে 85টা প্রশ্ন থাকছে, বি তে 15টা প্রশ্ন থাকছে। টোটাল 100টা প্রশ্ন, 115 মার্কস। এটা কিসের হলো? এটা খেয়াল রাখো, এটা কিন্তু নর্মাল পেপার 1 এর, ইউজির পেপার 1। পেপার 2 আছে। পেপার 2 কার জন্য? বিএইচ এর জন্য আমি বলেছিলাম। আচ্ছা, আগে এটা একটু একটা জিনিস বলা হয়নি। ক্যাটাগরি 1 এ 1/4 করে নেগেটিভ মার্কিং আছে, মানে 1 নাম্বার করে পজিটিভ পাবে, ভুল হলে 1/4 বা 0.25 করে তোমার মাইনাস হতে থাকবে, রাইট? ক্যাটাগরি 2 এ 2 নাম্বার করে মার্কস আছে ঠিকই, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং। এখানে একটু গল্প আছে, গল্পটা আমি বলছি। একই রকম ভাবে যদি বিএইচ এর জন্য দেখো, বিএইচ এর জন্য কম্বিনেশন কি থাকছে? ফিজিক্স, ম্যাথ, জেনারেল সায়েন্স এবং বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং। এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স আছে, এখানে কিন্তু কোনোভাবে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে নেই, এবং বায়োলজি পার্ট বা লাইফ সায়েন্সের পার্ট নেই। জেনারেল নলেজের মধ্যে 10টা, আচ্ছা প্রথম থেকে দেখি, ফিজিক্সে 25টা, ম্যাথে 10টা, ফিজিক্স মানে ফিজিক্যাল সায়েন্সের রাদার, ম্যাথে 10টা, জেনারেল নলেজে 10টা, ইংলিশে 20টা, লজিক্যাল রিজনিং এ 20টা প্রশ্ন, প্রত্যেকটাই ক্যাটাগরি 1 থেকে বললাম। ওকে, এবার দেখো ক্যাটাগরি 2 তে 5টা কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স, 5টা ম্যাথ এবং 5টা জেনারেল নলেজ থেকে থাকছে, প্রত্যেকটা 2 নাম্বার করে। আচ্ছা, টোটাল কোশ্চেন হচ্ছে 30টা ফিজিক্যাল সায়েন্স থেকে, 15টা ম্যাথ থেকে, 15টা ইংলিশ জেনারেল নলেজ থেকে, 20টা ইংলিশ এবং 20টা রিজনিং থেকে। টোটাল 100টা প্রশ্ন এবং 115 মার্কস। মনে করে দেখো, যদি তোমাদের মনে থাকে, আগের পেপারটাও কিন্তু 100টা প্রশ্ন, 115 মার্কস, 85টা এ, 85টা বি ক্যাটাগরিতে ছিল। এখানেও 85টা এ ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি, 15টা সেকেন্ড ক্যাটাগরি, টোটাল 115টা প্রশ্ন, 100টা প্রশ্ন, 115 মার্কস। এবং টোটাল টাইম দুটোর জন্য 1.5 ঘন্টা করে অ্যালোকেট থাকছে। আবারও বলে দিচ্ছি, দুটো আলাদা শিফটে হচ্ছে, সুতরাং আলাদা শিফটে হওয়ার মজা হচ্ছে তুমি দুটোতে একবারে অ্যাপিয়ার করতে পারছো। আর পেপার 2 এ বিএইচ এর জন্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নও, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারাও আরামসে অ্যাপিয়ার করতে পারবে, কোনো চাপ খাওয়ার কিছু নেই। সিলেবাস কি থাকে? সিলেবাস, এবার অনেকেরই মনে হতে পারে, স্যার আপনি তো বলে খালাস, 11-12 নয়, 9-10 এর ইয়ের থেকে, মানে যারা সায়েন্স নেয়নি 11-12-এ, তারাও অ্যাপিয়ার করতে পারে আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে। কিন্তু আমাদের যদি প্রশ্ন দেয় সায়েন্সের থেকে, আমাদের অ্যাপিয়ার করা না করার কি মানে থাকছে? দেখো, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা যদি বিএইচ এর পেপারটা দেখো, পেপার 1টা বিএইচ বাদে সেটা যদি দেখো, তাহলে সেখানে পুরোপুরি 11-12 এর তোমার পাঠ্যক্রম অনুযায়ী হয়। ঠিক আছে, সেটা কিছু করার নেই, কারণ সেটা সায়েন্সের স্টুডেন্টরাই অ্যাপিয়ার করবে, খুব স্বাভাবিক ব্যাপার। এই 13টা পেপার আছে, সেই 13টা পেপার, কিন্তু ওই 14 আরেকটা পেপার, 14th পেপার যেটা বিএইচ এর পেপার, সেটাই কি হচ্ছে, সেখানে কিন্তু এটা ভৌত বিজ্ঞান আর গণিত, ম্যাথ, এই দুটো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং ভারতের অন্যান্য স্বীকৃত বোর্ড বা কাউন্সিলের ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী হচ্ছে। বাকিগুলো 12 এর বলা আছে ঠিকই, কিন্তু বাট সাধারণ জ্ঞান, ইংলিশ, এগুলো 12 এর কি আর হবে, একই জিনিস। বুঝতে পারছো? 9-10ও যায়, 11-12ও তাই হবে। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের পুরো সিলেবাসটা। এবার আসা যাক স্কোরিং এর ব্যাপারটা। স্কোরিং কিভাবে হবে? যেটা ক্যাটাগরি 1 সেটা তো বুঝতেই পারছো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্যাটাগরি 1 তো খুব সিম্পল ব্যাপার, 1 নাম্বার করে পজিটিভ মার্কিং, 1/4 করে নেগেটিভ মার্কিং, সিম্পল। ক্যাটাগরি 2 কি হবে? ক্যাটাগরি 2 এ কিন্তু একাধিক প্রশ্ন সঠিক হতে পারে, একটাই যে কারেক্ট অ্যান্সার হবে তা নয়, মাল্টিপল কারেক্ট অ্যান্সার হতে পারে। তাই তুমি যতক্ষণ না পর্যন্ত সবকটা কারেক্ট অ্যান্সার মার্ক করছো, তুমি 2 নাম্বার পাচ্ছ না। সবকটা কারেক্ট অ্যান্সার মার্ক না করলে তুমি কারেক্ট ফুল মার্কস পাচ্ছ না। এবার দেখো ক্যাটাগরি 1 এ তোমার কি করতে হবে? এইরকম একটা ওএমআর শিট দেখতে পাচ্ছ, এরকম একটা ওএমআর শিট তোমায় দেওয়া হবে, খুব ঝাপসা হয়তো লাগছে, বাট এটা এরকমই একটা ওএমআর শিট দেবে।
এখানে একটাই সঠিক হবে, সঠিক উত্তর 1 নাম্বার, ভুল হলে 1/4। একাধিক উত্তরের ক্ষেত্রে উত্তরটি ভুল হিসাবে বিবেচনা করা হবে, তুমি একাধিক মার্ক করলে ভুল হবে, দুটো মার্ক করে আসলে ভুল হবে, কারণ এখানে একটাই কারেক্ট অ্যান্সার। কোনো প্রশ্নের উত্তর না দিলে সেক্ষেত্রে 0 নম্বর গণনা করা হবে। এবার যদি পেপার 2টা দেখি, সরি ক্যাটাগরি 2টা দেখি, ক্যাটাগরি 2তে কিন্তু মাল্টিপল, এক বা একের বেশি বিকল্প সঠিক হতে পারে, সঠিক উত্তরে 2 নাম্বার পাবে। একাধিক উত্তরের ক্ষেত্রে উত্তরটি ভুল হিসাবে বিবেচনা করা হবে এবং সেক্ষেত্রে 0 নাম্বার পাবে, এমনকি এক বা একাধিক বিকল্প সঠিক হলেও। আংশিক সঠিক উত্তরের জন্য, যেমন যখন সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত হয় না এবং এছাড়াও কোনো ভুল বিকল্প যদি চিহ্নিত না করে, সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর 2 ইন্টু চিহ্নিত সঠিক উত্তরের সংখ্যা বাই মোট উত্তরের সংখ্যা। মানে ব্যাপারটা বলি, ধরো তোমার 3টে কারেক্ট অ্যান্সার, 3টে মিলিয়ে একটা কারেক্ট অ্যান্সার, তুমি তাহলে কি পাবে? তুমি ধরো দুটোতে মার্ক করেছো, তাহলে 2 ইন্টু দুটোতে মার্ক করেছো, মোট সঠিক উত্তরের সংখ্যা কত? 3টে, তাহলে কত পাবে? 4/3, 1.3। ধরো 4টে কারেক্ট অ্যান্সার, তুমি মার্ক করেছো 3টে, তাহলে কত পাবে? 2 গুণ তুমি 3টে মার্ক করেছো, 4টে কারেক্ট, তাহলে তুমি কত পাবে? 1.5। বোঝা যাচ্ছে মার্কিংটা কিরকম ভাবে হবে? তুমি কতগুলো মার্ক করেছো, টোটাল কতগুলো কারেক্ট, সেটাকে ডিভাইড করা হবে এবং তাকে 2 দিয়ে গুণ করে দেওয়া হবে, মানে 2 এর কত অংশ তুমি কারেক্ট করেছো। ওকে, কোর্সের পরে কি করবে? কোর্স তো করে নিলে, তারপরে কি করবো স্যার? দেখো তাহলে কি করবে। সবার প্রথমে নার্সিং পড়বে, বিএসসি নার্সিং, যেটা সবচেয়ে পপুলার কোর্স, বিভৎস ডিম্যান্ড, প্রচুর প্রসপেক্ট মারাত্মক, এক্ষুনি বললেই বুঝতে পারবে। এটা ইংলিশ ভাষাতে পড়তে পারবে। চাকরি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরি ইন্টারভিউ দিতে হবে, কোর্স পিরিয়ডের নম্বর প্লাস ইন্টারভিউর ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো সিবিটি চলে আসছে এখানে, আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু চেঞ্জ হতে পারে। যদি সিবিটি চলে আসে তাহলে সিবিটি আর ইন্টারভিউ মিলিয়ে এখন কি করা হয়, এখন তোমার কোর্স পিরিয়ডের নাম্বার, ইন্টারভিউর নাম্বার সব মিলিয়ে একটা মার্কস ক্যালকুলেট করা হয়। কিন্তু যদি সিবিটি চলে আসে তাহলে কোর্সের মার্কস আর নেওয়া হবে না, কোর্সটা শুধু তোমার ক্রাইটেরিয়া হিসেবে দেখা হবে তুমি কোর্সটা করেছো কিনা। কি ক্যালকুলেট করা হবে? ক্যালকুলেট করা হবে তোমার সিবিটির মার্কস এবং তুমি কত ইন্টারভিউ পেলে সেটা মিলিয়ে। 4 বছরের পিরিয়ডের কোর্স হয়, 6 মাসের ইন্টার্নশিপ হবে, তারপরে স্টাফ নার্স গ্রেড 2 তে তুমি জয়েন করবে, স্যালারি হবে 36,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? এবং এই যে গ্রাজুয়েশন হলো তোমার, তুমি কিন্তু যে কোনো পরীক্ষা এরপরে অ্যাপিয়ার করতে পারবে, তুমি চাইলে ইউপিএসসি পর্যন্ত অ্যাপিয়ার করতে পারবে, কারণ তোমার মিনিমাম কোয়ালিফিকেশন তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছো, তুমি গ্রাজুয়েট হয়েছো, তুমি কোনো ডিপ্লোমা কোর্স করোনি, কোনো সার্টিফিকেট কোর্স করোনি, তুমি এখানে প্রপার ফুল কোর্স করেছো, যেটা দিয়ে তুমি যে কোনো পরীক্ষা দিতে পারো। অ্যাডেড অ্যাডভান্টেজ তুমি এইগুলো ওপেনিং হয়ে রইলো তোমার জন্য, এগুলো অ্যাডেড অ্যাডভান্টেজ। আদার প্যারামেডিক্যাল মানে তোমার যে গ্রাজুয়েশন কোর্সগুলো রয়েছে সেগুলোতে কি পাচ্ছ? ইংলিশ ভাষাতেই পড়তে হবে। চাকরি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? ওই একই জিনিস, কিন্তু আবার বলছি এটাও চেঞ্জ হতে পারে। সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে আর কোর্স পিরিয়ডের নাম্বার আর ইন্টারভিউ মার্কস যোগ হবে, কিন্তু সিবিটি হলে আবারও এখানে চেঞ্জ হবে। এখানে কি পাচ্ছ? 3 বা 4 বছর, কিছু কোর্স 3 বছরের হয়, কোথাও 4 বছরের হয়, 6 মাসের ইন্টার্নশিপ হবেই। প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট হিসাবে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা কোর্সের ভিত্তিতে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে। মিনিমাম স্যালারি 26,000 থেকে 36,000 পর্যন্ত। কেরিয়ার অপশন কি কি আছে? প্রচুর কেরিয়ার। বিএসসি নার্সিং এর জন্য স্টাফ নার্স গ্রেড 2 স্টেট গভর্নমেন্টের জন্য তুমি অ্যাপয়েন্টেড হবে। স্টেট গভর্নমেন্টে পাওনি, সরকারি চাকরি পাওনি, প্রাইভেটে পেলে এর থেকেও ভালো স্যালারিটা তুমি ভালো জায়গায় পাবে, স্যালারি এর থেকেও বেটার হবে। আর কি হতে পারে? সেল, ভেল, ওএনজিসি, ইএসআইসি, রেল, ইউপিএসসি তে প্রচুর ভ্যাকেন্সি থাকে এই সব পোস্টের জন্য।
ইউপিএসসি পর্যন্ত সেল ভেল, বুঝতে পারছো, নবরত্ন মহারত্ন কোম্পানিগুলোতে তুমি ভ্যাকেন্সি পাচ্ছ। তোমার অপরচুনিটি কোথায় বুঝতে পারছো? তোমরা এত হেলাফেলা করো জিনিসটা, কিন্তু এটা মারাত্মক প্রসপেক্ট। হায়ার স্টাডিজ, এমএসটি, পিএইচডির জন্য তোমার কাছে অপরচুনিটি রয়েছে, তুমি চাইলেই পড়তে পারো। তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, ভাবো এটা। টিচিং প্রফেশনে মারাত্মক প্রসপেক্ট রয়েছে, তুমি এই ফিল্ডেই টিচিং প্রফেশনে যেতে পারবে। হিউজ অ্যাসপেক্ট ফর প্রাইভেট হসপিটাল, আমি যেটা এক্ষুনি বললাম, ইন্ডিয়া শুধু নয়, ইন্ডিয়ার বাইরে, রাজ্যের বাইরে যাওয়ার জন্য ইফ ইউ আর ওপেন টু গো, তাহলে তোমার কাছে প্রচুর প্রসপেক্ট রয়েছে, প্রচুর প্রসপেক্ট, প্রচুর জায়গা স্কোপ। প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি, প্যারামেডিক্যাল টেকনোলজিস স্টেট গভর্নমেন্টের জন্য তুমি অ্যাপয়েন্ট হতেই পারো। সেল ভেল, এখানেও ওএনজিসি, এআইসি, ইএসআইসি, রেল, ইউপিএসসির জন্য অপরচুনিটি রয়েছে। হায়ার স্টাডিজ এখানেও করা যেতে পারে, তুমি এখানেও টিচিং প্রফেশনে যেতে পারো। হিউজ অ্যাসপেক্ট ফর প্রাইভেট হসপিটাল, ইন্ডিয়া হোক, ইন্ডিয়ার বাইরে হোক, ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো অবশ্যই পাবেই। কোর্স কি কি অফার করা হচ্ছে? কোর্স এখান থেকে যেই কোর্সগুলো দেওয়া হচ্ছে, একটা হচ্ছে বিএসসি নার্সিং, বললামই, এটা তো জানোই। বিপিটি গেলে ব্যাচেলার অফ সাইকোথেরাপি। সাইকোথেরাপি মানে তুমি প্রাইভেটে করাতে পারো, গভর্নমেন্টে করাতে পারো, তুমি নিজে প্রাইভেটে চেম্বার খুলে করাতে পারো, তুমি ফ্রিল্যান্সিং করতে পারো এখানে, ঠিক আছে? তো সেখানে তোমার কাছে অনেকটা অপরচুনিটি রয়েছে। ওকে, প্রচুর ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি রয়েছে। বিএমএলটি মানে কি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে কি ল্যাবে যারা প্যাথোলজি ল্যাবে কাজ, মারাত্মক ইম্পর্টেন্ট একটা মেডিকেল গ্রাউন্ডের অপরচুনিটি, যেখানে তুমি প্যাথোলজি সেন্টারে একটা ভালো পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে প্রত্যেক মাসে বিশাল অঙ্কের টাকা কামাতে পারো, বিশাল অঙ্কের। তুমি নিজের প্যাথোলজি সেন্টার খুলতে পারো, যেখানে নিজে করবে। তোমরা পাড়ায় এগুলো দেখতেও পাও, বেশ কিছু লোকজন আছে যারা এরকম প্যাথোলজি সেন্টার খুলেছে, এবং যেখানে তা প্রচুর লোক যাচ্ছে, তাদের চেক আপ করাচ্ছে। বিএসসি সিসিটি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার মানে আইসিইউ, এইসব জায়গাগুলোতে যেখানে বিভিন্ন প্রচুর মেশিনপত্র থাকে, আইসিইউ সিসিইউ যেগুলো রয়েছে, প্রচুর মেশিনপত্র রয়েছে। প্রচুর মেশিনপত্র মানে কি, যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারের জন্য দরকার, সেইগুলো সেখানে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে। প্রচুর স্যালারি হয় এখানে যদি তুমি সেইগুলো অপারেটর হিসেবে পাও। তুমি রাজ্য সরকারের 36,000 থেকে কেন্দ্রীয় সরকারের 70,000 পর্যন্ত, বেসরকারিতে 30-40,000 আরামসে পাবে। বিএসসি ইন ওটিটি, ওটিটি মানে কি, অপারেশন থিয়েটার টেকনোলজি। একটা ওটি হয় যখন, দেখতে পাও যে প্রচুর জিনিসপত্র অ্যারেঞ্জ করতে হয়, মেশিনপত্র অ্যারেঞ্জ করতে হয়, সেইগুলোর জন্য। সেগুলোতে কত, 36,000 থেকে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের 70,000 পর্যন্ত পেতে পারো। বিবিএসও, ব্যাচেলর অফ ভিশন সায়েন্স আর অপটোমেট্রি। অপটোমেট্রি মানে কি, তুমি বুঝতেই পারছো, চোখের যে বিভিন্ন ট্রিটমেন্ট গুলো হয়, মেশিনপত্র যেখানে কাজ হয় সেগুলো দিয়ে, সেখানেও প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর স্যালারি। এখানেও তুমি নিজের মতো করে ফ্রিল্যান্সিং করতে পারো, নিজের আলাদা করে একটা জায়গা চেম্বার খুলতে পারো, যেখানে তুমি চেক আপ করবে, সেগুলো করতে পারো। বিএসসি এর আরআইটি, রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনোলজি, এটা কোথায়? এটা দেখতে পাবে তুমি অনেক ক্ষেত্রে এক্স-রে করা হয় বা এই রকম যেখানে আছে, এখানেও তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। এই প্রত্যেকটার একটা বড় অপরচুনিটি হচ্ছে ডাবল চাকরি। তুমি চাইলে একটা জায়গা করে আরেকটাও করতে পারো ফ্রিল্যান্সিং এ। এছাড়া বিএসসির পিটি, পিএ, এমএমবি, বিএইচে আমি আলাদা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নিও। এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানিয়েছি, কি অপরচুনিটি আছে, কি করতে পারবে না করতে পারবে। বিওটি, বিএসসি আরটি, বিএসসি এসএসআইসি, সিট র্যাঙ্ক এবং কাট অফ কিরকম হয় দেখে নি। দেখো, নার্সিং এর জন্য যদি বলো, টোটাল গভর্নমেন্ট কলেজে সিট আছে 24টা, আর বিএসসি নার্সিং এর জন্য টোটাল গভর্নমেন্ট কলেজ আছে 24টা, এবং 1720টা তোমার তাতে সিট আছে। জেনারেলের জন্য তার মধ্যে 727টা সিট। প্রাইভেটও প্রচুর ভ্যাকেন্সি আছে। জেনারেলি এটা মেয়েদের জন্য, কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে ছেলেরাও তোমার নার্সিং এর জন্য অ্যাপিয়ার করতে পারে। জেনারেলের জন্য র্যাঙ্ক হয় মোটামুটি 2200-র কাছাকাছি, এসসিদের জন্য 5500, এসটির জন্য 11,000, ওবিসি এ 3500, ওবিসি বি 2800, ইডাব্লিউএস এ 5,000। এটা ভ্যারি করতে পারে,
ভ্যারি করবেও হয়তো, একটা রাফ হিসাব প্রিভিয়াস যে ডেটাগুলো পাওয়া গেছে তার উপরে বেশ। নার্সিং এর কাট অফ কত হতে পারে? জেনারেলদের জন্য 60 থেকে 66, এসসিদের জন্য 50 থেকে 55, এসটির জন্য 40 থেকে 42, ওবিসি এ 50 থেকে 52, ওবিসি বি 55 থেকে 58, আর ইডাব্লিউএস 50 থেকে 52। প্যারামেডিক্যাল টোটাল গভর্নমেন্ট কলেজ আছে 20 খানা, তাতে প্যারামেডিক্যালের টোটাল গভর্নমেন্ট সিট 211টা আছে, প্যারামেডিক্যালের টোটাল পিভিটি সিট আছে 1107 খানা, বিএইচ এর জন্য টোটাল গভর্নমেন্ট সিট আছে 50। জেনারেলের জন্য জেনারেলি 750 এর মতো র্যাঙ্ক আছে, এসসির জন্য 1500, এসটি 6000, ওবিসি এ 1100, বি 900, আর ইডাব্লিউএস এর 1200। প্যারামেডিক্যালের মার্কস ক্রাইটেরিয়া কিরকম হয়? জেনারেলদের জন্য 55 থেকে 60, এসসিদের জন্য 45 থেকে 48, এসটি 32 থেকে 35 এর মধ্যে আসে, ওবিসি এ 48 থেকে 50, 52 থেকে 55 থেকে ওবিসি বি, ইডাব্লিউএস এর 45 থেকে 50। ফ্রিকোয়েন্টলি আস্ক কিছু প্রশ্ন তোমাদের থেকেই যায়। প্রথমে হচ্ছে মেল ক্যান্ডিডেট কি ডিফারেন্ট কোর্সের জন্য জের পাশে অ্যাপিয়ার করতে পারে? আমি যেটা বললাম বাকি সবকটার জন্য করতে পারে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সবাই, কিন্তু যেটা হচ্ছে আমাদের নার্সিং আছে সেখানে শুধু ফিমেলরা করতে পারবে গভর্নমেন্টগুলোতে। কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে ফিমেল ক্যান্ডিডেট ছাড়াও মেল ক্যান্ডিডেটদেরও অ্যালাউ করা হয়। ওকে, ফর্ম জমা দেওয়ার পরে কোনো সংশোধন করা যাবে কি? আবেদনকারী সংশোধন পর্ব চলাকালীন আবেদনপত্রে বিভিন্ন তথ্য সংশোধন করতে পারে, কিন্তু কিছু প্রাথমিক তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল সার্টিফিকেট, বয়স, এগুলো পরিবর্তন, এগুলো তার ভুল হতে পারে না, এগুলো ঠিকই হবে। তোমার কিছু ধরো সার্টিফিকেটে এদিক ওদিক হলো সেটা ওকে, বাট এইগুলো চেঞ্জ করতে পারবে না। এর পুরো ডিটেলস পিডিএফটা আমি এই ভিডিওর নিচে আপলোড করে দেবো, যেটা তোমরা দেখে আরো ডিটেলসে বুঝতে পারবে যে অথেন্টিক ডেটা এইগুলো দেওয়া হয়েছে। পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? ফরগট পাসওয়ার্ড করে লিঙ্ক এসে সেখান থেকে চেঞ্জ করতে পারবে। অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গেলে কি করে নিও? ফরগট অ্যাপ্লিকেশন নাম্বার করেও তুমি সেটাকে চেঞ্জ করতে পারো। এই প্রশ্নগুলো আমি পেয়েছি, আমি তাই এগুলো দিয়ে দিলাম। এবার আসা যাক প্রিপারেশন নেবে কি করে। প্রিপারেশন তোমরা নিজেরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একবারও বলবো না যে এর জন্য তোমাদের কোর্স নিতেই হবে, কিন্তু যদি চাও যে একটা প্রপার গাইডলাইন মেনে, একটা প্রপার স্ট্রিমলাইন মেনে তুমি প্রিপারেশন নেবে, প্রিপারেশনে কোনো রকম বাধা আসলে সেটা কিভাবে ওভারকাম করতে হবে সেই গাইডেন্স চাও, এবং চাও যে শিওর শট এবার চাকরি পেতে, তাহলে তোমরা এই কোর্সটা নিতে পারো। কোর্সের জন্য তোমাকে কি করতে হবে? রেকর্ডেড ক্লাস, এখন লাইভ ক্লাস পাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, ডিপিপি সলভ হবে, ক্লাসের নোট পাবে, জিকে ইবই পাবে, মক টেস্ট পাবে, কাউন্সিলিং গাইডেন্স পাবে। দেখো তুমি লাইভ ক্লাস করছো, করে তুমি বাড়ি গিয়ে মনে হচ্ছে আবার যখন দেখছো সমস্যা হচ্ছে, ঠিক আছে আমাদের বলো, আমরা ডাউট ক্লিয়ারিং সেশন অ্যারেঞ্জ করব। তুমি হোমওয়ার্ক দেওয়া হলো, কিছু প্রশ্ন দেওয়া হলো পরীক্ষা আসার মতো, সেগুলো সলভ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমরা ডিপিপি সলভ করাবো লাইভে এসে। ক্লাসে যা যা করানো হচ্ছে সব নোট পেয়ে যাচ্ছ, জিকে বই পাচ্ছ ইবুক আকারে, মক টেস্ট পাচ্ছ, কাউন্সিলিং গাইডেন্স পাচ্ছ। এই পুরো ফেসিলিটিটাকে যদি তোমাকে নিতে হয়, তোমাকে যেটা করতে হবে, একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে একবার আমাকে কন্ট্যাক্ট করে নেবে, 8961411106, 8910411106। ভর্তি হওয়ার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। যদি নিজে নিজে ভর্তি হতে পারো খুব ভালো, কিন্তু দামটা বেশি দেখাবে 3416। সেক্ষেত্রে তোমার কুপন অ্যাপ্লাইডের জায়গায় ক্লিক করে তুমি Y948 এই কোডটা দেবে, এবং যেখানে তোমার কয়েন অ্যাভেলেবেল দেখাবে ওই কয়েনটাকে ক্লিক করে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। ধরো তুমি অ্যাপটাকে ইনস্টল করতে পারছো না, তুমি কি করবে? এই ভিডিওটার নিচে তুমি একটা অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেখতে পাচ্ছ, ভিডিওটার নিচেই তোমরা একটা অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেখতে পাবে, ওইটা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি প্লে স্টোরে এরকম একটা, গুগল প্লে স্টোরে এরকম একটা জায়গায় চলে যাবে, ইনস্টল করে ফেলবে, করে ওপেন করবে। কিন্তু ওপেন করলেই তুমি অ্যাপটাকে ইউজ করতে পারবে না। ওপেন করার পরে তোমাকে স্টেট এক্সাম চুজ করতে হবে, যা যা দেবে তার মধ্যে সেকেন্ডে স্টেট এক্সাম থাকবে মোস্ট প্রবাবলি, তাহলে কোথায় স্টেট এক্সাম আছে সেটা চুজ করবে।
তার মধ্যে তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, আমাদের রাজ্যটাকে চুজ করলে, এবং ইংলিশে হলে হ্যালো, বাংলায় হলে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবে। ইংলিশে চুজ করলে তুমি এখানে নিজের নাম এবং নাম্বার দেবে, নাম্বারটা অটোমেটিক চলে আসবে। যদি চেঞ্জ করতে চাও তাহলে ক্লিক করে তুমি ম্যানুয়ালি নিজের নাম্বার দেবে এবং কন্টিনিউ করবে। দুটো ক্ষেত্রেই তুমি এই পেজে চলে আসছো। তুমি যদি চাও জেনপাস কিনবে, সেক্ষেত্রে এই সার্চ বাটনে ক্লিক করো, ক্লিক করে তুমি সেখানে লেখো জেনপাস, করে এই সুশ্রুত ব্যাচটা দেখতে পাবে। সুশ্রুত ব্যাচে চলে আসো, এখানে তোমরা কুপন অ্যাভেলেবেলের ওপরে ক্লিক করবে, ক্লিক করে তুমি Y948 কোডটা দেবে এবং সঙ্গে এই ইউজ কয়েনটাকে ক্লিক করবে। দেখবে 3613 টাকার কোর্সটা কমে গিয়ে 2962 টাকার কোর্স হয়ে গেছে। ওকে, এবার তুমি কি করবে, তুমি এখান থেকে যদি ধন্বন্তরী ব্যাচ বা এনএম জেএনএম কিনতে চাও একই প্রসেস ফলো করবে। এই হচ্ছে আমাদের পুরো ব্যাচের ডিটেলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কিনতে হবে। যদি তাও কারোর অসুবিধা হয় তাহলে কি করবে, তাহলে এই যে নাম্বারটা আমি দিচ্ছি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে। জাস্ট মিনিট, 8910411106, 8910411106। এই নাম্বারে একবার কথা বলে নেবে আমার সঙ্গে, হোয়াটসঅ্যাপ করে নেবে, আমি পুরো গাইড করে দেবো কিভাবে কি করতে। ওকে, চলো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোর্সটার ব্যাপারে। যদি কিছু ডাউট থাকে অবশ্যই কথা বলে নিও। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।